আমাদের সমীকরণের আমরা লাস্ট পার্টে ছিলাম। সমীকরণের একবারে লাস্ট পার্টে আমরা ছিলাম। সমীকরণটার আমাদের লাস্ট পার্ট হচ্ছে লাস্ট টাইপ যেটা। তাই না? ওকে। সবাই যদি রেডি হয়ে থাকেন, রেডি কথাটা লিখে দেন। আমরা স্টার্ট করব। আমাদের সমীকরণের লাস্ট টাইপ। এগুলো টাইপগুলা সমীকরণের আপনারা টাইপে দেখেছেন। আমি অন্য চ্যাপ্টারের তুলনায় অন্য চ্যাপ্টারে সাধারণত সব অঙ্কই করে দেই। কিন্তু সমীকরণের ব্যাপারটা হচ্ছে কি একই অঙ্ক বারবার ঘুরে ফিরে একই অঙ্ক বারবার করে করতে হয়। তাই আপনাদের নিজেদের প্র্যাকটিস করা খুব জরুরি এখানে। এখানে আমার অঙ্ক করে দেওয়ার মতোই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাদের নিজেদের প্র্যাকটিস করা। তাই অনেক বেশি পরিমাণে আমি কিন্তু এখানে আপনাদেরকে হোমওয়ার্কও দিচ্ছি। যে অঙ্ক করে দিচ্ছি যতগুলা হোমওয়ার্কও দিচ্ছি। অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এখানে বেশি পরিমাণে দিচ্ছি, তাই না? এটা। ওকে, ঠিক আছে। একজন বলছে যে গত ২ টা ক্লাস করি নাই, এটা ক্লাস দিয়েই শুরু করব নাকি আসলে আ মানে নতুন ক্লাস আসলে করব? আ গত ক্লাসগুলা না করলেও আপনি এই ক্লাস দিয়ে শুরু করতে পারবেন, সমস্যা নাই। প্যারা নাই। আস্তে ধীরে ধীরেই বুঝাবো। প্যারা নাই। ঠিক আছে। আমরা শুরু করি। তো সমীকরণ গঠন এবং সমাধান। এইখানে দেখেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ এ কোয়েশ্চেন আসছে। এগুলো কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন গুলা এই কোয়েশ্চেনটা যদিও অপশন ভুল ছিল। অপশনটা ভুল ছিল। এটা সংশোধিত কোয়েশ্চেন আরকি। এটা যেটা দিয়েছি। এটা ভুল কোয়েশ্চেন ছিল একটু। অপশনে ভুল ছিল। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৳৬০ কম। একটা কলমের মূল্য বইয়ের চেয়ে ৳৬০ কম। দেখেন ভালো করে বুঝেন। কলমটার মূল্য বইয়ের মূল্যের চেয়ে কত টাকা কম? ৳৬০ কম। উক্ত বই এবং কলমের মোট মূল্য হচ্ছে ৳৪৩। উক্ত বই এবং কলমের মোট মূল্য হচ্ছে ৳৪৩। আচ্ছা, আপনারা যারা আমার পাটিগণিত ক্লাস করছেন, আপনাদের মনে আছে? একটা জিনিস আপনাদেরকে শিখিয়েছিলাম। একটা জিনিস মনে আছে আপনাদের? একটা জিনিস শিখিয়েছিলাম। কার মনে আছে? আমি একটু দেখতে চাই। কার মনে আছে জিনিসটা? সেটা হলো কোন জিনিসের যদি যোগফল এবং বিয়োগফল দুটাই দেয়া থাকে। যোগফলও দেয়া আছে। যোগফল মানে হচ্ছে কলম এবং খাতা। কলম আর খাতা এই ২ টা যোগ করলে আমাদের দাম হচ্ছে ৳৪৩ এবং খাতার দামের চেয়ে কলমের দাম ৳৩ ৳৬০ কম। এই, এই জিনিস ২ টাই দেয়া আছে। বুঝি নাই মনে হয়। কলম এবং খাতা ২ টাই যোগ করলে কত টাকা? ৳৪৩। আর কলমের চেয়ে খাতা কত টাকা কম? সরি, খাতার চেয়ে কলম কত টাকা কম? ৳৬০ কম। তাহলে কি ২ টার যোগফলও দেওয়া আছে, ২ টার বিয়োগফলও দেওয়া আছে। আমি নদী নৌকার অঙ্কের সময়ও বলেছিলাম যে একই জিনিসের যোগফল এবং বিয়োগফল যদি দেওয়া থাকে, ২ টা একই জিনিস আছে, ওই ২ টা জিনিসের যোগফল দেওয়া আছে আবার বিয়োগফল দেওয়া আছে। সেই ক্ষেত্রে যে বড়, এই খাতা আর কলমের মধ্যে কার টাকা বেশি? খাতা, কারণ খাতা থেকে কলম বিয়োগ গেছে তাহলে ৳৬০, তাহলে খাতা বেশি, বড়। যে বড় তার টাকার পরিমাণ বের করতে হইলে যোগ করে ২ দিয়ে ভাগ করতে হয়। খাতার টাকার পরিমাণ যদি আমরা বের করতে চাই, আমরা যোগ করে ২ দিয়ে ভাগ দিব। আর কলমের টাকার পরিমাণ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা বিয়োগ করে ২ দিয়ে ভাগ দিব। কথাটা বুঝি নাই? খাতার টাকার পরিমাণ বের করতে চাইলে যোগ করে ২ দিয়ে ভাগ। কলমের টাকার পরিমাণ বের করতে চাইলে বিয়োগ করে ২ দিয়ে ভাগ। কারণ ২ টারই যোগফল দেওয়া আছে। ২ টার একত্রে দাম হচ্ছে ৳৪৩। আবার খাতার দামের চেয়ে কলমের দাম ৳৬০ কম। তাহলে খাতার দামটা বেশি। খাতার দাম কতটা? তাহলে খাতার দামটা কত হবে? ২ টাই যোগ করে ২ দিয়ে ভাগ। কারণ যোগফল এবং বিয়োগফল ২ টাই দেয়া আছে। এই যোগফল আর বিয়োগফল যোগ করে ২ দিয়ে ভাগ হবে। অ্যাকচুয়ালি ৪৩ আর ৭ যোগ করলে ৫০, ৫০ কে ২ দিয়ে ভাগ করলে হবে ২৫। আর কলমের দাম ৪৭ থেকে ৪৩ থেকে ৭ যদি বিয়োগ করি তাহলে আসবে ৩৬। তাহলে আসবে ৩৬, ৩৬ কে ২ দিয়ে ভাগ করলে আসবে ১৮। আর ২৫ এবং ১৮ চাইছে কি? চাইছে হচ্ছে বইটির মূল্য কত? বইটির মূল্য ২৫। বইটির মূল্য কত? বইটির মূল্য ২৫। বুঝছি? বুঝতে পারছি? ক্লিয়ার? বুঝেছি? তো এইটা এই, এই জিনিসটা যখন সমীকরণ আকারে আমরা লিখি, তখন কিভাবে লিখি? ধরি খাতা। খাতার দাম কত টাকা? ক টাকা। তাহলে কলমের দাম কত টাকা? খ টাকা। খাতা আর কলমের টাকা যোগ করলে কত টাকা পাওয়া যায়? ক প্লাস খ।
যোগ করলে 43 টাকা পাওয়া যায়, 43 টাকা। খাতা থেকে কলমের দাম কত টাকা কম? ক মাইনাস খ, ইকুয়াল কত টাকা পাওয়া যায়? 60 টাকা। এখন আমরা যদি এই কাজটা করি, যে এই দুইটায় যোগ করলে, এই যে কয়ের আগে মাইনাস আছে, ক্ষয়ের আগে প্লাস আছে, ক্ষয়ের আগে আবার মাইনাস আছে, তাহলে এই দুইটায় যোগ করলে প্লাস খ মাইনাস খ কাটা যাবে, ক আর ক যোগ করলে হবে 2 ক, তাহলে 2 ক এর মান আমাদের দাঁড়াবে হচ্ছে 50 টাকা। এই দুটো যোগ করলে কত? 43 আর 7 যোগ করলে 50 টাকা। তাহলে ক এর মান দাঁড়াবে হচ্ছে 50/2 টাকা, মানে 25 টাকা। এইভাবে করেও করা যায়, এভাবে করেও করা যায়। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি ক্লিয়ার? বুঝে গেছি? শতকরা অঙ্ক কি শিখাইছেন? শতকরা অঙ্ক শিখাইছি পাটিগণিতে। আপনি যদি পাটিগণিত পাঠটা আমার এখন পর্যন্ত না করে থাকেন, সমস্যা নাই। ফেব্রুয়ারি মাসে আবার শুরু হবে। আবার আপনাকে আর ভর্তি হইতে হবে না। এই ব্যাচেই শুরু হবে। আবার পাটিগণিত শুরু হবে। শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ? গতবার যেই ক্লাসগুলো নিয়েছি সেগুলো দেখবেন। এবার আবার শুরু থেকে আপনি শেষ করতে পারবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেখেন, এই জিনিসটা একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হয় তার 1.5 গুণ কট আউট হয়েছে এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড হয়েছে। তাহলে ওই দলে মোট কতজন কট আউট হয়েছে? ঠিক আছে, চমৎকার কোশ্চেন না? মোট উইকেট, ক্রিকেট খেলায় মোট উইকেট থাকে কতগুলা? মোট উইকেট থাকে 10টি। তার মধ্যে বোল্ড আউট হয়েছে অর্ধেক, তাহলে বোল্ড হচ্ছে কতজন? 10-এর অর্ধেক মানে 5 জন বোল্ড হয়েছে। তাহলে বাকি মানে অর্ধেক জনই বোল্ড হয়েছে। তাহলে বাকি যারা আছে, কেউ স্টাম্পড আউট হয়েছে, তার 1.5 গুণ, স্টাম্পড আউট যতজন হয়েছে তার 1.5 গুণ আবার কট আউট হয়েছে। তাহলে বাকি কয়জন আছে? 5 জন। তাহলে বাকি যে আছে 5 জন, এই 5 জনই কি? কেউ স্টাম্পড আউট হয়েছে, আবার কি? যতজন স্টাম্পড আউট হয়েছে তার 1.5 গুণ কট আউট হয়েছে। ঠিক আছে, তার 1.5 গুণ কট আউট হয়েছে। তাহলে ধরি স্টাম্পড আউট হয়েছে ধরলাম কজন, তাহলে কট আউট হয়েছে তার 1.5 গুণ মানে 1.5 ক, 1.5 গুণ। তাহলে প্রশ্ন মতে স্ট্যাম্প আউট হয়েছে যে কজন, আর তার 1.5 গুণ যে হচ্ছে আমাদের কট আউট হয়েছে, এই দুইটা মিলে বাকি এই 5 জন। কারণ টোটাল আমাদের 10টা উইকেটের মধ্যে অর্ধেক কি হয়েছে? অর্ধেক হয়েছে বোল্ড। তার মানে 10-এর অর্ধেক কত? 5 হয়েছে বোল্ড। আর বাকি থাকলো কয়জন? 5 জন। 5 জনের মধ্যে যতজন স্ট্যাম্পড আউট হয়েছে তার 1.5 গুণ। স্ট্যাম্পড আউট যদি কজন হয়, তো 1.5 গুণ মানে 1.5 গুণন ক, 1.5 গুণ হচ্ছে কট আউট হয়েছে। তাহলে এই দুইজন মিলে, এই যে কট এবং হচ্ছে স্ট্যাম্পড আউট এবং কট আউট মিলে বাকি 5 জন। তাহলে আমরা কি বলতে পারি? যে আমরা এখান থেকে বলতে পারি ক যোগ 1.5 ক মানে হচ্ছে 2.5, মানে আড়াই ক সমান হচ্ছে 5। আড়াই ক এর মান যদি 5 হয়, তাহলে ক এর মান হবে 5 ভাগ হচ্ছে আড়াই। 5 কে আড়াই দিয়ে ভাগ করলে আসে 2। তাহলে ক এর মান হচ্ছে 2। তাহলে ক এর মান যদি 2 হয়, আমার তো লাগবে কট আউটের পরিমাণ, কারণ আমার কোশ্চেন বলেছে যে কট আউট কতজন হয়েছে। তাহলে কট আউটের পরিমাণ দাঁড়াবে যে 1.5 ক, তার মানে 1.5 গুণন ক মানে হচ্ছে 2, তার মানে 3 জন কট আউট হয়েছে। ঠিক আছে, 3 জন কট আউট হয়েছে।
ক্লিয়ার? বুঝেছি? স্যার এটা সমীকরণের ক্লাস। হ্যাঁ, সমীকরণের ক্লাস। বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা কবে প্রশ্ন করবে স্যার? বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা আমাদের একটু ডিলে হচ্ছে। কারণ আমি একাডেমিক ক্লাস নিয়ে একাডেমিক ক্লাসের জন্য যেই বইটা আছে, বইটা পাবলিশ করতেছি তো। এই বইটা পাবলিশ হয়ে যাবে নেক্সট উইকে, তারপরে করে দেব। আচ্ছা, আবার দেখেন। মডিউকেট ছিল ১০ টা। মডিউকেট ছিল ১০ টা। তার অর্ধেক হইছে বোল্ড। ১০ এর অর্ধেক হচ্ছে ৫ টা হইছে বোল্ড। আমি যদি স্ট্যাম্পড আউট কে ক ধরি, তাহলে স্ট্যাম্পড আউট হইছে কজন। তার দেড়গুণ হইছে কট আউট। তাহলে দেড়গুণ হইছে কট আউট। মানে কি? দেড় ইনটু ক। তাই না? হ্যাঁ? দেড় ইনটু ক। তাহলে ক প্লাস দেড় ক মিলে কয়জন? ৫ জন। বাকি ৫ জন। যেই ১০ জন যেই ১০ জনের মধ্যে ৫ জন বোল্ড আউট হইছে, বাকি ৫ জন। তাহলে বাকি ৫ জন হইলে আড়াই ক এর মান হচ্ছে ৫। তাহলে ক এর মান কত হবে? আড়াই দিয়ে ভাগ। আড়াই তো হচ্ছে ৫ এর অর্ধেক। আড়াই। তার মানে কি ২। তাই না? অসমতার ক্লাস হবে কিনা? হবে না কেন? অসমতার ক্লাস কেন হবে না? সমীকরণ পর্যন্ত এটা একটা পার্ট। নেক্সট আমি করাবো হচ্ছে সেট চ্যাপ্টার। সেট নেক্সট চ্যাপ্টার করাবো। সেটের পরেরটাই হবে অসমতা চ্যাপ্টার। তারপরে হবে বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা চ্যাপ্টার। সেটের পরে হবে অসমতা চ্যাপ্টার। হবে তো অবশ্যই। অসমতার ক্লাস কেন হবে না? ওকে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি। ওকে। তাহলে আমরা এটা বুঝেছি। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি যে আমি আগামীকাল ক্লাস হবে না। মানে আমি আগামীকাল ক্লাস নিব না। আগামীকাল ক্লাস হবে না এবং আগামী পরশুদিন যেহেতু সেট চ্যাপ্টারটা শুরু করব, আগামী পরশুদিন মানে হচ্ছে বুধবার, সেট অধ্যায়ের যে ক্লাসটা নিব সেইটা ক্লাস 9 এর পাঠ্য বই যে আছে, ক্লাস 9 এর পাঠ্য বইয়ের উপর, ক্লাস 9 এর পাঠ্য বইয়ের উপর। তাই এইটা একটা ফেসবুক পেজে আমি লাইভ নেব। সাধারণত তুমি করে সম্বোধন করব, বলেই দিচ্ছি। কারণ এটা ছোটদের জন্য, যাতে করে ছোটদেরকে সেট যখন শিখে নাই, জীবনে সেট শিখে নাই, সে যেইভাবে করে শুরু করবে তার জন্য বেসিক ক্লাস হবে এরকম করে, বেসিক ভাবে করে। এবং সেখানে আমরা বিগত সালের কোশ্চেন মানে বিভিন্ন কোশ্চেন আমরা সলভ করব। তাতে করে হবে কি আপনাদের বেসিকটা স্ট্রং হবে। বেসিক স্ট্রং হবে। তারপরে আবার আমরা বৃহস্পতিবারে আবার আমরা সেট অধ্যায় করব, সমস্যা নেই। তারপর থেকে করব। কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন? ক্লিয়ার? বুঝেছেন? জিনিসটা আরেকবার করব, সমস্যা নেই। কালকে ক্লাসটা হবে না, পরশুদিন সেট অধ্যায় হবে। আবার তারপরের দিনও সেট থাকবে। ঠিক আছে? ওকে, সমস্যা নেই। আচ্ছা, এই কোশ্চেনটা আরেকবার বুঝাইতে বলছেন। ভালো করে শুনেন। অঙ্কটা অঙ্কটায় আরেকবার শুনেন অঙ্কটা। একটা ক্রিকেট খেলায় মোট ১০ টা উইকেট থাকে। ১০ টা উইকেটের অর্ধেকগুলো বোল্ড হয়ে গেছে। তাহলে ৫ জন বোল্ড হয়ে গেছে, ৫ জন। ৫ জন বোল্ড। আমাকে ১০ তো মিলাইতে হবে। ৫ জন বোল্ড হইছে। এখন বলছে, এখন এখন আমার বলেছে আর বাকি আর ২ টা ২ ভাবে আউট হইছে। ২ ভাবে। সেটা কি? হ্যাঁ, সেট অনেক মজার। ওকে। স্যার এখানে যারা আছে সবাইকে তুমি না, এটা একটু মানে জবের স্টুডেন্টদেরকে তুমি বলাটা কেমন? মানে এটা আসলে হইল না। আপনি বলাই শ্রেয়। আমি ক্লাস 9-10 ইন্টারের ছেলেপেলেদেরকে তুমি করে বলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লিংক তো পেজের লিংক তো দেওয়াই আছে, পেজের লিংক। ওকে। আচ্ছা, দেখেন ৫ জন হইছে। ১০ জনের মধ্যে ৫ জন হয়েছে বোল্ড আউট। বাকি আর কি আছে? কট আউট আর স্ট্যাম্পড আউট। এখন স্ট্যাম্পড আউট যদি কজন বা এক্স জন যদি স্ট্যাম্পড আউট হয় বা কজন যদি স্ট্যাম্পড আউট হয়, তার দেড় গুণ হইছে কট আউট। ক এর দেড় গুণ। ক এর দেড় গুণ মানে কি? দেড় দিয়ে গুণ করতে হবে। দেড় মানে ১.৫ ক। তাহলে এই সবগুলা মিলে হচ্ছে এই ১০ জন। অর্ধেক জন হচ্ছে বোল্ড আউট হইছে। এরা বোল্ড। কয়জন? ৫ জন, অর্ধেক। আবার স্ট্যাম্পড আউট কয়জন হইছে কোনো জানা নাই।
তাহলে কজন ধরে নিলাম, তার 1.5 গুণ পরিমাণ হইছে কট আউট। শেষ, এরা সবাই মিলে কি 10। তাহলে 5 প্লাস ক প্লাস 1.5 ক। তাহলে এই 5টাকে যদি এই পাশে নিয়ে যাই, ক আর 1.5 ক মানে কি একটা ক আর 1.5টা ক মিলে হচ্ছে 2.5টা ক। 2.5টা ক এর মান হবে এই পাশে 5 নিয়ে গেলে কি বিয়োগ হয়ে যাবে 10 - 5। তাহলে 2.5 ক এর মান হচ্ছে 5। তাহলে এইটুকের মান তো 5 আসে, তাহলে ক এর মান কত আসবে 5 ভাগ 2.5। 2.5 কে 5 কে 2.5 দিয়ে ভাগ করলে আসবে 2। ক এর মান মানে কি, কটা মানে হচ্ছে স্ট্যাম্পড আউট। স্ট্যাম্পড আউট কতজন হয়েছে, আর এই 1.5 ক মানে হচ্ছে কট আউট। আমাকে চেয়েছে কট আউট কয়জন, তাহলে কট আউট মানে হচ্ছে 1.5 ক এর মান বের করতে বলছে। তাহলে 1.5 কে 2 দিয়ে গুণ করলে 3 জন আসলে কট আউট হয়েছে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের উপর ক্লাস হবে না? হ্যাঁ হবে, দ্বিঘাত সমীকরণের উপর ক্লাস হবে। দ্বিঘাত সমীকরণের উপর ক্লাস হবে একটা, সমস্যা নাই। বীজগণিতের সবকিছুর পার্টে, যেমন আজকের এই পার্টটার পরে মানে যারা বিশেষ করে প্রাইমারির এক্সাম নেয় বা অন্যান্যরা এক্সাম দেয়, তাদের জন্য এর চেয়ে বেশি আসলে খুব বেশি পরিমাণে কোশ্চেন আসে না। হ্যাঁ, কোশ্চেন যে একেবারেই আসবে না তা না, কিন্তু বেশি পরিমাণে আসে না। ঠিক আছে, এইবার দেখেন বিশাল কোশ্চেন। হ্যাঁ, ক এর মান, ক মানে 1 ক। হ্যাঁ, হুম, মানে এটা এটা কি জানেন না যে মনে করেন x আর x যোগ করলে কি হবে 2x, মানে কি আবার x আর 2x যোগ করলে কত x হবে 3x। কেন, x মানে একটা x, x মানে একটা x, তার মানে দুইটা x হইলো। x মানে একটা x, দুইটা x যোগ করলাম 3টা x হইলো। তাহলে একটা ক আর একটা ক যোগ করলে কয়টা ক হবে, দুইটা ক। তারপরে একটা ক আর দুইটা ক যোগ করলে কয়টা ক হবে, 3টা ক। তাহলে এই তো, মানে তাহলে একটা ক আর 1.5টা ক যোগ করলে কত হবে, তাহলে একটা ক আর 1.5 মানে 2.5টা ক। এটাতে না বুঝার কি আছে, বুঝেন নাই? ঠিক আছে, ওকে। আচ্ছা, আসেন এবার দেখেন কোশ্চেন দেখেন। একটি সিনেমা হলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর আসন মিলিয়ে 500টি আসন আছে। প্রথম শ্রেণীর একটি টিকিটের দাম 30 টাকা এবং দ্বিতীয় শ্রেণীর একটি টিকিটের দাম 18 টাকা। সবগুলো টিকিটের বিক্রয় মূল্য হচ্ছে 10,500 টাকা। দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা কত? খুবই চমৎকার কোশ্চেন, খুবই চমৎকার কোশ্চেন। চমৎকার কোশ্চেন এই অর্থে, সমীকরণ গঠন এটা যদি আপনার লিখিত, এই কোশ্চেনগুলো সাধারণত লিখিততে আসে, লিখিততে আসলে কিভাবে করে করবেন, এমসিকিউ আসলেও সেম ভাবে করতে হবে, মাঝে মাঝে এমসিকিউ আসে, তো এটা এমসিকিউটাই দিয়েছি, কিন্তু লিখিততে মানে এটা লিখিত প্রিপারেশন আপনার কিভাবে চিন্তা করবেন দেখেন। আপনার জানতে চাইছে কি, আপনার জানতে চাইছে দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা কত। যেটা জানতে চাবে সেটাকে আমি এক্স ধরে নিতে পারি, আপনি অন্যটাকেও এক্স ধরতে পারেন। দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা, তা আমি যদি দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যাকে আমরা যদি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, বা ক দ্বারা রিপ্রেজেন্ট করি, ক দ্বারা, বলেন দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যাকে যদি আমরা ক দ্বারা রিপ্রেজেন্ট করি, মোট আসন আছে 5টা, 500টা, মোট আসন আছে 500টা। তাহলে প্রথম শ্রেণীর আসন কতগুলো আছে, আমাকে যদি দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা বের করতে বলছে, তাহলে আমি যদি ধরে নেই যে ধরি দ্বিতীয় শ্রেণীর যে আসন এটা আছে কটি, তাহলে প্রথম শ্রেণীর আসন কয়টি আছে, আর 500 মাইনাস কটি না, 500 থেকে কটা বাদ যাবে, 500 মাইনাস কটি, দেখেন প্রথম আর দ্বিতীয় শ্রেণী মিলাই হচ্ছে 500টা আছে, তাই না? ক্লিয়ার, 500 মাইনাস ক। আমরা দ্বিতীয়কে ক ধরছি কেন, দ্বিতীয়টা বের করতে বলছে তাই দ্বিতীয়টাকে, আপনি প্রথমটাকেও ক ধরতে পারতেন, তাহলে দ্বিতীয়টা 500 মাইনাস ক হইতো। ঠিক আছে, ওকে। এখন বলেন, এখন যেটা যেটা কথা, প্রথম শ্রেণীর টিকিটের দাম হচ্ছে 30 টাকা। প্রথম শ্রেণী কত কোনগুলো আছে, প্রথম শ্রেণী প্রশ্ন মতে
দেখেন প্রশ্ন মতে প্রথম শ্রেণী টিকিট কয়টা আছে? 500 মাইনাস ক। এটার প্রত্যেকটা টিকিটের দাম কত টাকা করে? একটা টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে। তাহলে প্রথম শ্রেণীর টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে আছে। তাহলে মোট কত টাকা পাওয়া যাবে? 500 মাইনাস কটা টিকিট আছে? কত টাকা পাওয়া যাবে? তাহলে 500 মাইনাস ক ইনটু 30। একটা টিকিটের দাম তো 30 টাকা। তাহলে আমাদের মোট টিকিট আছে 500 মাইনাস কটা প্রথম শ্রেণীর টিকিট আছে? তাহলে 500 মাইনাস ক ইনটু 30। তাহলে এত টাকা পাওয়া যাবে প্রথম শ্রেণীর টিকিট থেকে। বুঝছি? ক্লিয়ার? বুঝলাম? 500 মাইনাস কটা টিকিট পাওয়া যাবে? ওকে? সেকেন্ড বলেন। সেকেন্ড, দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম হচ্ছে 18 টাকা করে। দ্বিতীয় শ্রেণীর টিকিট কয়টা আছে? কটা? এটার প্রত্যেকটার দাম কত টাকা করে? 18 টাকা। তাহলে মোট 18 টাকা, মোট 18 ক টাকা পাওয়া যাবে? ক গুণন 18 এত টাকা পাওয়া যাবে। এতে করে মোট টাকা পাওয়া গেল 10,500 টাকা। এতে মোট টাকা পাওয়া গেল 10,500 টাকা। বুঝছি কি বুঝি নাই? একটু কমেন্ট করেন। সবাই ধুমধাম ক্লিয়ার? কেউ কমেন্ট করেন। ক্লিয়ার কিনা? একটু আমাকে বলেন। বাহাত্তর নম্বরের গুণটা বুঝি নাই। কিসের গুণ বুঝেন নাই 72 নম্বরে? কোনটা গুণ? মানে 1.5-এর দ্বিগুণ হচ্ছে 3, এটা বুঝেন নাই? 5-এর 5 আর আড়াই, আড়াই আর 5 কাটাকাটি করলে 2 আসে। 1.5-এর দ্বিগুণ হচ্ছে 2। কোনটা গুণ বুঝেন নাই? এটা কি ক্লিয়ার হয়েছে? দেখেন, দ্বিতীয় শ্রেণীর টিকিট যদি থাকে কটা? তাহলে প্রথম শ্রেণীর টিকিট হবে 500 মাইনাস কটা? তাহলে প্রথম শ্রেণীর টিকিটের প্রত্যেকটার দাম 30 টাকা। তাহলে আমাদের টিকিট আছে 500 মাইনাস কটা টিকিট? তাহলে মোট দাম হচ্ছে 500 মাইনাস ক ইনটু 30। দ্বিতীয় শ্রেণীর টিকিট আছে কটা? তাহলে এর প্রত্যেকটার দাম 18 টাকা করে। ক গুণন 18। মোট টিকিট টাকার পরিমাণ 10,500। বুঝছি? এখন গুণ করেন। তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 এ 15 আর 1 2 3, 3টা শূন্য মানে 15,000 মাইনাস 30 ক। এই যে 30 দিয়ে এইটাকে আগে গুণ করলাম, 30 দিয়ে ক কে গুণ করলে আসে 30 ক। প্লাস 18 আর ক গুণ করলে আসে 18 ক সমান হচ্ছে 10,500। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 30 ক প্লাস 18 ক। তাহলে মাইনাস 30 ক, 30 ক বড়, 18 ক ছোট। তাহলে পাবো হচ্ছে মাইনাস 12 ক সমান 10,500 বিয়োগ দিব হচ্ছে 15,000। 10,500 হচ্ছে ছোট আর 15,000 হচ্ছে বড়। তাহলে একটা মাইনাস আসবে। 15,000 থেকে 10,500 বিয়োগ দিলে পাবো হচ্ছে 4,500। দুই পাশে বিয়োগ মাইনাস মাইনাস উঠাই দিলাম। তাহলে ক এর মান আসতেছে 4,500 ভাগ হচ্ছে 12, তাই না? 4,500 ভাগ 12। আমরা যদি 3 দিয়ে কাটি, 3 এ 4 হচ্ছে 12, 3 দিয়ে কাটলে 3 15 হচ্ছে 45, 1500। এবার 4 দিয়ে কাটলে 3 এ 4 হচ্ছে 12, 3 0, 3 4 7 হচ্ছে 28, 2 0, 4 5 হচ্ছে 20। তারপরে ক এর মান হচ্ছে কত? 275। 275 কিসের মান ছিল? দ্বিতীয় শ্রেণীর টিকিট কতগুলো আছে? 275টা। এখানে 3 না? 375টা। ভুল বলছি। মানে 4 একে 4, 3 4 এ 12। আমি তারপরে 3 0, 4 7 28, হ্যাঁ 375। 275 না, 375। স্যার আমি ভর্তি হয়েছি 29 তারিখে। আমি ক্লাসগুলো রেকর্ডেড কত বছর পর্যন্ত পাবো? পাইতেই থাকবেন। ক্লাস সাধারণত আমি ইয়া দেই না, ডিলিট দেই না। হ্যাঁ? যারা 21 সালের কোর্স করছে তাদেরও কোর্স চলতেছে। মানে তারাও এখন ক্লাস দেখতে পায়। প্যারা নাই। আমি সাধারণত বলি 2 বছর, প্যারা নাই। ঠিক আছে? ক্লাস যদি ফেসবুক কোনো ঝামেলা না করে আমি দিতেই থাকবো। তবে মনে রেখেন তাড়াতাড়ি ক্লাসগুলো কইরেন এইজন্য যে ক্লাসের রেজোলিউশন আস্তে, আস্তে কমতে থাকে। ফেসবুক থেকে কমায় দেয়। আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো গ্রুপের মধ্যে থাকে এটার রেজোলিউশন আস্তে, আস্তে কমতে থাকে। আপনার নিজেরই পরে লেখা বুঝতে সমস্যা হবে। এখন যেমন ঝকঝকা দেখা যাচ্ছে, আগের ক্লাসগুলো দেখবেন রেজোলিউশন কমে
ঝামেলা করতেছে। ঠিক আছে? তাই যত দ্রুত করা যায় করে ফেলেন। ঠিক আছে? বুঝেছি? তো এটাই বললাম যে এগুলো কিন্তু মূলত রিটেন টাইপ ম্যাথ, তাই না? রিটেন টাইপ ম্যাথ। আমি আপনাদেরকে ধরাই দিচ্ছি যে কিভাবে করে করতে হয়। ধরাই দিচ্ছি। আমি সবগুলো অঙ্ক করাই দিলে, স্যার জিকে এর লিঙ্কটা দিয়েন স্যার। ওকে দিয়ে দিব। মানে সবগুলো অঙ্ক করাই দিয়েও আপনাদেরকে লাভ নাই। কিন্তু আপনাদের কিছু অঙ্ক করাই দিচ্ছি এইজন্য, যাতে করে নিজেরা প্র্যাকটিস করার সিস্টেমটা বুঝে যান। সিস্টেমটা ভালো করে বুঝে যান, সিস্টেমটা। সহজ অঙ্ক মাঝে, মাঝে আসে। তবে এগুলো এমসিকিউতে কম আসে। এগুলো রিটেনে বেশি আসে। তো যেগুলো, যেগুলো এমসিকিউতে আসে সেগুলোও যাতে পারেন, রিটেনটা আসলেও যাতে পারেন। সেইজন্যই বলে দিচ্ছি ভালো করে, হ্যাঁ? প্যারা নাই। দেখেন ২৫০ জন লোক একটি বনভোজনে গেল। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে ২০ জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে ২০ জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। বনভোজনে মোট কতজন পুরুষ ছিল? ঠিক আছে? এটা বেশি সহজ অঙ্ক। এটা বেশি সহজ অঙ্ক। ঠিক আছে? এটা বেশি সহজ অঙ্ক। এখানে কে, কে আছে? আমরা একটু হিসাব করি। বনভোজনের মধ্যে গেছে কে, কে? গেছে পুরুষ। পুরুষ গেছে। ওকে? কে, কে গেছে একটু দেখি। বনভোজনে গেছে মহিলা। পুরুষের সাথে মহিলা গেছে। কারা, কারা গেছে? মানে কাদেরকে, কাদেরকে সেপারেট বলছে এরা? পুরুষ গেছে, মহিলা গেছে। শিশু বলছে প্রাপ্তবয়স্ক আর ২০ জন প্রাপ্তবয়স্ক বলেছে। তার শিশু। শিশু। এগুলো, এগুলো গিয়েছে। দেখেন ভালো করে, ভালো করে বুঝেন। ভালো করে বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন। এটা কি বুঝেছেন কিনা? ৭৩ নাম্বার বুঝি নাই। আর কি করবেন? ৭৩ নাম্বার। আচ্ছা, সাইফুদ্দিন ৭৩ নাম্বার ওয়ান্স মোর। ওকে, ঠিক আছে। ৭৩ নাম্বার আরেকবার বলে দেই। এখানে বলেছে সহজ কথা। ৭৩ নাম্বার ওয়ান্স মোর বলেছেন, এটা আগে তাহলে দেখাই দিই। বলছে দ্বিতীয় শ্রেণীর টিকিট আছে, প্রথম শ্রেণীর টিকিট আছে। প্রথম শ্রেণীর টিকিটের প্রত্যেকটার দাম ৩০ টাকা। দ্বিতীয় শ্রেণীর প্রত্যেকটার দাম ১৮ টাকা। মোট টিকিট আছে ৫০০ টা। এবং এগুলো বিক্রি করে মোট টাকা পাওয়া গেছে ১০,৫০০ টাকা। আপনাকে বলেছে দ্বিতীয় শ্রেণীর কতগুলা টিকিট আছে। তো এটার জন্য আমরা যেটা কাজ করছি যে দ্বিতীয় শ্রেণীর টিকিট আছে আমরা কটা ধরে নিছি। কটা? ক সংখ্যক দ্বিতীয় শ্রেণীর টিকিট আছে। তাহলে প্রথম শ্রেণীর টিকিট আছে কতগুলা? ৫০০ মাইনাস ক। কারণ ২ টা মিলে যেহেতু ৫০০ আছে, ৫০০ মাইনাস ক। দ্বিতীয় শ্রেণীর টিকিটের প্রত্যেকটার দাম হচ্ছে ১৮ টাকা করে। তাহলে দ্বিতীয় শ্রেণীর টিকিটের মোট দাম কত? ১৮ গুণন ক মানে ১৮ ক টাকা। প্রথম শ্রেণীর টিকিটের প্রত্যেকটার দাম ৩০ টাকা করে। তাহলে প্রথম শ্রেণীর মোট টিকিট আছে তো ৫০০ মাইনাস কটা? তাহলে ৫০০ মাইনাস ক ইনটু ৩০। এটা হচ্ছে মোট দাম প্রথম শ্রেণীর টিকিটের। এই ২ টা টিকিট যোগ করলে মোট টাকা পাওয়া যাবে ১০,৫০০ টাকা। সেই জিনিসটাই আমরা এখানে লিখেছি। যে প্রথম শ্রেণীর টিকিট কটা যে আছে, প্রথম শ্রেণীর টিকিট যে আমাদের ৫০০ মাইনাস কটা যে আছে, ৫০০ মাইনাস কটা প্রত্যেকটার দাম ৩০ টাকা করে। আর দ্বিতীয় শ্রেণীর টিকিট প্রত্যেকটার দাম যে ক টাকা করে, এইটার প্রত্যেকটার দাম ১৮ টাকা করে। তাহলে মোট টাকা পাওয়া গেছে ১০,৫০০। তাহলে ৫০০ মাইনাস ক কে ৩০ দ্বারা গুণ করলে ৩০ আর ৫০০ গুণ করলে ১৫,০০০ আর ৩০ আর ক গুণ করলে ৩০ ক। ১৮ আর ক গুণ করলে ১৮ ক, এখানে আসতেছে ১০,৫০০। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি মাইনাস ৩০ ক প্লাস ১৮ ক, তার মানে আসতেছে মাইনাস ১২ ক। মাইনাস ১২ ক এর মান আসতেছে হচ্ছে, এইটা তো এই পাশে গেলে মাইনাস হবে, তাহলে এটা মাইনাস করলে আমরা পাচ্ছি মাইনাস ৪,৫০০। তাহলে ১২ ক এর মান যদি ৪,৫০০ হয় তাহলে ক এর মান ১২ দিয়ে ভাগ, ১২ দিয়ে ভাগ করলে ৩৭৫ আসে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার আসেন। বলছে ২৫০ জন লোক একটি বনভোজনে গেছে। যতজন মহিলা গেছে তার থেকে ২০ জন পুরুষ বেশি ছিল।
আবার যতজন পুরুষ ছিল তার চেয়ে 20 জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। তাহলে এখন আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে পুরুষ ছিল কজন? ক, ক সংখ্যক, তাই না? আচ্ছা, পুরুষের মানটা ক ধরবেন নাকি মহিলার মানটা ক ধরবেন? আপনার ইচ্ছা। যেহেতু মহিলা দিয়ে শুরু করছে, তাহলে মহিলার মান যদি ক হয়, তাহলে পুরুষ কতজন আছে? সেটা আগে বলেন। পুরুষ কতজন আছে? পুরুষ আছে হচ্ছে যতজন মহিলা ছিল তার থেকে 20 জন পুরুষ বেশি ছিল। তার মানে ক এর সাথে 20 জন যোগ হবে। ক এর সাথে 20 জন যোগ হবে। কারণ মহিলা যদি কজন থাকে? হ্যাঁ? ঠিক আছে? মহিলা যদি কজন থাকে তাহলে পুরুষ কি 20 জন বেশি আছে, ক প্লাস 20। এই মহিলা আর পুরুষ এরাই কি প্রাপ্তবয়স্ক না? এরাই তো প্রাপ্তবয়স্ক। মহিলা আর পুরুষরাই তো প্রাপ্তবয়স্ক। তাহলে এখানে প্রাপ্তবয়স্ক কয়জন আছে? তাহলে প্রাপ্তবয়স্ক, তাহলে ক যোগ ক যোগ 20। তাহলে ক আর ক যোগ করলে 2 ক। 2 ক যোগ 20 জন হচ্ছে আমাদের কত? প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্কের পরিমাণ কত? 2 ক যোগ 20, বুঝছি? প্রাপ্তবয়স্কের পরিমাণ 2 ক যোগ 20। এখন বলছে কোশ্চেনটাতে দেখেন, কোশ্চেনটাতে যেটা বলছে যে আবার যতজন শিশু ছিল তার থেকে 20 জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। তার মানে প্রাপ্তবয়স্ক যতজন শিশু ছিল, প্রাপ্তবয়স্ক তার চেয়ে 20 জন বেশি ছিল। তার মানে প্রাপ্তবয়স্ক আমার যে এখানে 2 ক যোগ 20, এই 2 ক যোগ 20 যে প্রাপ্তবয়স্ক, তার চেয়ে 20 জন কম আছে হচ্ছে শিশুর পরিমাণ। শিশুর পরিমাণ হচ্ছে আমাদের 2 ক যোগ 20 মাইনাস 20। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2 ক জন হচ্ছে শিশু আছে। 2 ক জন শিশু আছে। ঠিক আছে? 2 ক জন শিশু আছে। এখন প্রশ্ন মতে আমাদের টোটাল ছিল 240 জন। প্রশ্ন মতে শিশু ছিল 2 ক আর প্রাপ্তবয়স্ক ছিল 2 ক যোগ 20। দুইজন মিলে হচ্ছে 240 জন। তাহলে 2 ক আর 2 ক মিলে 4 ক, 4 ক ইকুয়াল হচ্ছে 240 মাইনাস হচ্ছে 20। তাহলে 4 ক এর মান আমরা পাচ্ছি 220। তাহলে ক এর মান আমরা পাবো 220 ভাগ হচ্ছে 4। তাহলে 4 কে 4, 4 5 এ হচ্ছে 20, 2 0 4 5 এ হচ্ছে 20। তার মানে ক মানে 55 জন। 55 জন কি তাহলে? 55 জন হচ্ছে পুরুষ। পুরুষ হচ্ছে 55 জন। তাহলে সরি মহিলা হচ্ছে 55 জন। তাহলে পুরুষ কত? 55 যোগ 20 মানে 75 জন। তার মানে আমাদের অ্যান্সার হবে 75 জন। দেখেন তো বুঝছেন কিনা? এক, এক করে চিন্তা করেন, হ্যাঁ? এক, এক করে চিন্তা করেন। তাহলেই বুঝতে পারবেন। কোনো প্যারা নেই। দেখেন, মহিলাকে কজন ধরে নেন? তাহলে পুরুষ তো 20 জন বেশি আছে। তাহলে পুরুষ হচ্ছে ক প্লাস 20। তাহলে প্রাপ্তবয়স্ক কয়জন আছে? পুরুষ পুরুষ হচ্ছে মহিলা হচ্ছে ক আর পুরুষ হচ্ছে ক প্লাস 20। এই দুটো যোগ করলে প্রাপ্তবয়স্ক। ক আর ক যোগ করে 2 ক। 2 ক প্লাস 20 জন হচ্ছে প্রাপ্তবয়স্ক। তাহলে এখানে তো দুই প্রকারের জিনিস আছে। একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে শিশু। প্রাপ্তবয়স্কর মধ্যে পড়তেছে পুরুষ এবং মহিলা। এখন শিশুর সংখ্যা বলছে প্রাপ্তবয়স্ক সংখ্যার চেয়ে শিশুর সংখ্যার চেয়ে প্রাপ্তবয়স্কের সংখ্যা 20 জন বেশি। তাহলে কি শিশুর সংখ্যা 20 জন কম? তাহলে প্রাপ্তবয়স্ক আছে 2 ক প্লাস 20। তার থেকে 20 জন কম হবে। এই যে শিশুর সংখ্যাটা হবে এই যে প্রাপ্তবয়স্ক 2 ক প্লাস 20। তাহলে শিশু আরো 20 জন কম হবে কারণ প্রাপ্তবয়স্ক শিশুর চেয়ে 20 জন বেশি। তাহলে শিশু কি 20 জন কম হবে? তাহলে 2 ক প্লাস 20 মাইনাস 20 2 ক জন। ঠিক আছে? 2 ক। কথা কি বুঝছি? 2 ক জন কি আছে? শিশু আছে। আর প্রাপ্তবয়স্ক কত আছে? 2 ক প্লাস 20। তার চেয়ে 20 জন তো কম আছে শিশু। কারণ শিশুর চেয়ে 20 জন বেশি আছে প্রাপ্তবয়স্ক। তাহলে এইটা হলো আমাদের শিশু। আর এইটা হলো আমাদের প্রাপ্তবয়স্ক। এই ২ টা মিলে টোটাল আমাদের আছে 240 জন। কারণ প্রাপ্তবয়স্কের মধ্যে তো শিশু মানে পুরুষ আর মহিলা চলে গেছে। তাহলে প্রাপ্তবয়স্ক আর শিশু যোগ করলেই 240 জন। তাহলে 2 ক আসে শিশু আর প্রাপ্তবয়স্ক আছে 2 ক প্লাস 20।
এই দুটো যোগ করলে কত টাকা কতজন হবে? 240 জন। তাহলে 4 ক মাইনাস 4 ক ইকুয়াল এই 20 টা এই পাশে চলে গেছে 220। তাহলে ক এর মান কত? বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি? বুঝেছেন? তাহলে ক এর মান কত? ক এর মান 55 জন। তাহলে ক এর মান যদি 55 জন হয়, ক কে? মহিলা। কিন্তু আমার চাইছে কি? পুরুষ। তাহলে পুরুষের মান হবে ক প্লাস 20 মানে 55 প্লাস 20। তাহলে 55 আর 20 যোগ করলে 75 জন হচ্ছে আমাদের পুরুষ। ক্লিয়ার? যদি মহিলা চাইতো তাহলে 55 জন হতো। বুঝছেন? ক্লিয়ার হয়েছেন? একটা ইম্পর্টেন্ট টাইপ করি, 77 নাম্বার অঙ্কটা করি। একটু ইম্পর্টেন্ট। এগুলো নিজেদের বাসা থেকে প্র্যাকটিস করবেন। আর 76 নাম্বারটা হচ্ছে হ্যাঁ, কি বলে? আমরা ইয়ের সময় করছি। অনুপাতের অঙ্কে। অনুপাতের অঙ্কে এই টাইপেরও অঙ্ক করছি। হ্যাঁ, তারপরেও আপনি এটা করতে পারেন। অঙ্কটা দেখেন। স্যার এই ম্যাথ ভাষাগতভাবে হ্যাঁ, চেঞ্জ করে দিতে পারে। -20 টা একটু বুঝিয়ে দেন। -20 বুঝিয়ে দিব বলতে হচ্ছে মানে শিশুর পরিমাণ দেখেন। যতজন শিশু ছিল তার চেয়ে 20 জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। তা প্রাপ্তবয়স্ক যদি 20 জন বেশি থাকে, তাহলে প্রাপ্তবয়স্ক যদি 100 জন থাকে তাহলে শিশু কয়জন আছে? 20 জন কম আছে, 80 জন। তাহলে আমরা তো প্রাপ্তবয়স্কটা আগে বের করছি। তাহলে শিশু 20 জন কম থাকবে। যদি শিশু বের করতাম তার সাথে 20 যোগ দিতাম তাহলে প্রাপ্তবয়স্ক বের হইতো। আর প্রাপ্তবয়স্ক যেহেতু আগে থেকে আমরা জানতেছি যে পুরুষ আর মহিলা যোগ করলে আমাদের প্রাপ্তবয়স্ক। সেখান থেকে 20 বিয়োগ করলে শিশু পাওয়া যাবে। বুঝছেন? ওকে, ঠিক আছে। দেখেন, কালামের বেতন হচ্ছে X টাকা, যা সালামের বেতনের অর্ধেক, আরিফের বেতন 4 গুণ। আচ্ছা, এই টাইপের অঙ্ক এই অঙ্কটাও আমাদের ইয়াতে ছিল, অনুপাতের অঙ্কে ছিল। আরেকবার তাও দেখাচ্ছি। কালামের বেতন X টাকা, যা সালামের বেতনের অর্ধেক। আচ্ছা, কালাম খুবই চমৎকার অঙ্ক। কালামের বেতন এখানে কয়জন আছে? কালাম আছে, সালাম আছে, আরিফ আছে। কালাম, সালাম, আরিফ। একটু বেসিক মানে খুব বড় বেসিকও না, নরমাল কিছু বেসিকের অঙ্ক, তাই না? নরমালি একটু বেসিক। কালামের বেতন হচ্ছে X টাকা, তাহলে এর বেতন X টাকা আমি ধরে নিচ্ছি X টাকা, যা সালামের বেতনের অর্ধেক। বলেন, আপনারা আমাকে বলেন তো, কালামের বেতনটা সালামের বেতনের অর্ধেক, তাহলে কি সালামের বেতন কি x/2? বলেন, সালামের বেতন কি x/2? মানে সালামের বেতন কি x/2 দিব? এটা ঠিক হবে? ইয়েস অর নো? আমাকে একটু জানান। x/2 দিতে চাই, ঠিক হবে কি না? ইয়েস অর নো? কালামের বেতন X টাকা, তাহলে সালামের বেতন x/2 টাকা, কারণ কালামের বেতন সালামের বেতনের অর্ধেক। হবে? হবে কি হবে না? একটু বলেন, বলেন দেখি। হবে? না, হবে না। রাইট, হবে না। কেন হবে না? কারণ এইটা তো কালামের বেতনের দ্বিগুণ টাকা হয়ে গেল সালামের। কিন্তু বলছে কালামের বেতন X টাকা, যা সালামের বেতনের অর্ধেক। তার মানে সালামের বেতন এমন কিছু আছে যেইটা হচ্ছে 2x টাকা। কারণ তাহলেই কালামের বেতনটা সালামের বেতনের অর্ধেক হয়। সালামের বেতন যদি 2x টাকা হয়, দ্বিগুণ টাকা হয়, তাহলেই কালামের বেতন অর্ধেক হয়। x/2 তো হবেই না। x/2 হবে না। x/2 দিলে তো সালামের বেতন অর্ধেক হয়ে গেল। কিন্তু বলছে যা সালামের বেতনের অর্ধেক, মানে কালামের বেতনটা আসলে অর্ধেক, আর সালামের বেতনটা কি দ্বিগুণ। তাহলে সালামের বেতনটা কি দ্বিগুণ, কালামের বেতনটা অর্ধেক, তার মানে এর বেতনটা দ্বিগুণ দিতে হবে। বুঝছেন? ক্লিয়ার? বুঝেছেন? ওকে। এবং যা আরিফের বেতনের 4 গুণ, যা এবং আরিফের বেতনের কয় গুণ? 4 গুণ। বলেন, X টাকাটা আরিফের যে বেতন আছে সেটার 4 গুণ কখন হবে? তাহলে এখানে আরিফের বেতন কি 4x দিলে হবে কি হবে না? ইয়েস অর নো? 4x যদি দিয়ে দেই, এখানে বলেছে আলামের বেতনটা আরিফের বেতনের 4 গুণ, তাহলে কি আমি 4 দিয়ে গুণ দিয়ে দিলেই হয়ে যাবে না? হবে কি হবে না? হবে? যা আরিফের বেতনের 4 গুণ, মানে
কালামের বেতনটা আরিফের বেতনে 4 গুণ, তাহলে আরিফের বেতন কি 4 ভাগ। এই কথাগুলো যে এইভাবে বলতেছি, আরেকবার বললেন না, আরেকবার বলেন। আরেকবার কি ওই সেম ফিলিংস নিয়ে আর বলা সম্ভব? এই যে প্রথমে যে বলতেছি, কালামের বেতন আরিফের বেতনের 4 গুণ। তার মানে আরিফের বেতন কি 4 গুণ, নাকি কালামের বেতন আরিফের বেতনের 4 গুণ? কালামের বেতনটা 4 গুণ, কার? আরিফের বেতনের চেয়ে। তাহলে কি এর 4 ভাগ, আরিফের বেতন কি 4 ভাগ। তার মানে কি x/4। বুঝি নাই? কথা কি বুঝছি? কথার মারপ্যাচ বুঝলাম? যে কালামের বেতন x টাকা, যা সালামের বেতনের অর্ধেক। কালামের বেতনটা সালামের বেতনের তখনই অর্ধেক হবে যখন সালামের বেতন দ্বিগুণ হবে। আবার যা আরিফের বেতনের 4 গুণ, আরিফের বেতনের 4 গুণ কালামের বেতন হবে যখন আরিফের বেতন 4 ভাগের 1 ভাগ হবে। কথা কি বুঝা গেছে? ক্লিয়ার? বুঝছি? বুঝছি না? ঠিক আছে? তাহলে মোট মোট বেতনগুলোর যোগফল কত? x প্লাস 2x প্লাস x/4। এটাই হচ্ছে মোট বেতন। তাহলে 4 হলো লসাগু। তাহলে আমরা আগে x আর 2x যোগ করলে তো 3x, তাহলে 3x প্লাস x/4 লিখে দেই। তাহলে 4 হলো লসাগু। তাহলে 3 এ 4 এ 12x প্লাস x, তার মানে 13x/4। বুঝছি? ক্লিয়ার? পারবো? বুঝতে পেরেছি? তাই না? আচ্ছা, এগুলো বেশিরভাগই অনুপাতের মধ্যেই আমরা করিয়েছি। এই অঙ্কগুলা নিজে নিজে করলেই কিন্তু পারবেন, হ্যাঁ? ঠিক আছে? এটা নিজে নিজে করলেই পারবেন। নিজে নিজে করেন। আপনাদের দায়িত্ব হবে, আমি আরেকটা অঙ্ক, এইটা অঙ্ক করে দিই। নিজে নিজে করেন। অনেকগুলো প্র্যাকটিস করতে দিছি। আমি বলছি যে সমীকরণ চ্যাপ্টারটা হচ্ছে প্র্যাকটিসের। যদিও দ্বিঘাত সমীকরণ যেটা আছে সেটা আমাকে করে দিতে হবে কিছু। তো এগুলো প্র্যাকটিসের। ঠিক আছে? হ্যাঁ, এগুলো নিবন্ধনে খুব কম আসে, রাইট। এগুলো নিবন্ধনে খুব কম আসে। বীজগণিতের মেইনলি আমি পড়িয়েছি যেগুলা, কি পড়িয়েছি? সূচক, লগারিদম, উৎপাদক, বীজগণিতিক মান এবং সূত্রাবলী এবং মান নির্ণয়, তারপরে ধারা। এগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। কম আসে, তুলনামূলক কম আসে। আবার বাস্তব সংখ্যা কিছু জিনিস করিয়েছে, ওগুলো থেকে বেশি আসে। বীজগণিতের পার্টে এগুলো থেকে কমই আসে। এগুলো দেখেন, এগুলো তেমন পরীক্ষায় আসে নাই। আগেরগুলোতে যখন আমি করাইতাম বীজগণিতে, দেখতেন যে নিবন্ধন, প্রাইমারি, বিসিএস এগুলো দিয়ে ভর্তি। এগুলো বিভিন্ন পরীক্ষা, অন্য জায়গায় ভর্তি পরীক্ষায় আসে, অন্য জায়গায় পরীক্ষাগুলোতে আসে। প্যারা নেওয়ার কিছু নাই। ঠিক আছে? তাও শিখলে বেটার আরকি, শিখলে বেটার। আজিজ, সৌরভ এবং সুজনের মধ্যে ১২৫০ টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে সৌরভ সুজনের সমান টাকা পায়। সৌরভ কি সুজনের সমান টাকা পাইছে। আচ্ছা। এবং আজিজ সৌরভের দ্বিগুণ টাকা পায়। তাহলে আজিজ, সৌরভ আর হচ্ছে সুজন, কারা সমান টাকা পায়? দেখেন কত সুন্দর। কারা সমান টাকা পায় বলেন? কারা সমান টাকা পায়? সৌরভ সুজনের সমান টাকা পায়। সৌরভ আর সুজন, ক যদি হয় সৌরভ, তাহলে সুজন হচ্ছে ক। সৌরভ আর সুজন দুইজনই ক টাকা পায়। এবং আজিজ সৌরভের, সৌরভ বা সুমন, সুজন যাই বলি না কেন, আজিজ হচ্ছে দুইজনেরই হচ্ছে দ্বিগুণ টাকা পায়। এই যে সৌরভের দ্বিগুণ টাকা পায়, মানে 2 ক। তাহলে মোট কত টাকা ছিল? ১২৫০ টাকা, ১২৬০ টাকা। তাহলে এদের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কিভাবে করে ভাগ পাবে? আচ্ছা, প্রথম কথা, এটা 2 নিয়মে করা যায়। এটা কয় নিয়মে করা যায়? 2 নিয়মে। আপনারা যারা অনুপাতের অঙ্ক করছেন, তাহলে অনুপাতের অঙ্কের একটা সিস্টেম ছিল। অনুপাতের অঙ্কের সিস্টেম A2, এটা 1, এটা 1। মানে এটার অনুপাতগুলো হচ্ছে 2:1:1। মানে আজিজ যদি 2 পায় তাহলে সৌরভ আর সুজন 1 করে পাচ্ছে। এখন মোট টাকার পরিমাণ যেহেতু দেওয়া আছে, আমি আজিজের টাকার পরিমাণ ওই যে অনুপাতের সূত্রে যে শিখিয়েছিলাম, যে অনুপাত, এই যে আজিজের অনুপাত হচ্ছে 2, অনুপাতের যোগফল 2 আর 1 3 আর 1 হচ্ছে 4, অনুপাতের যোগফল হচ্ছে 4। আর মোট টাকা দিয়ে আমরা এইভাবে করে গুণ করে দিলেই আমরা আজিজের টাকাটা পেয়ে যাব। তাহলে এখানে কাটাকাটি করলে 2 কে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটাকাটি করলে 6 দুগুণে 12
আর 30 দুগুণে 60 মানে 630 টাকা হবে আমাদের অ্যান্সার। এটা হবে। কিন্তু আমরা যদি সমীকরণ চ্যাপ্টারের নিয়ম অনুসারে অঙ্কটা করি, তাহলে অঙ্কটা হবে এরপর থেকে। এই যে এরপর থেকে যে অঙ্কটা হবে, এই জায়গায় যে 2 ক যোগ ক যোগ ক 3 জনের টাকা যোগ করলে হবে 1260 টাকা। তাহলে 2 ক ক ক তাহলে ক আর ক এ 2 ক আর 2 ক যোগ করলে হচ্ছে 4 ক। 4 ক এর মান হচ্ছে 1260। তাহলে ক এর মান দাঁড়াবে 1260 ভাগ হচ্ছে 4। তাহলে 3 এ 4 এ 12, 3 এ 4 এ হচ্ছে 12 আর এখানে আসতেছে 4 একে 4, 2 শূন্য, 4 5 এ 20। ক এর মান হচ্ছে 315 টাকা। ক কার মান? সৌরভ এবং সুজন। কিন্তু আমার চাইছে আজিজ। তাহলে আজিজের মান কত হবে? 2 ক। তাহলে 2 গুণন 315, 2 গুণন 315 দিলে 630 টাকা। এইটা হচ্ছে আমাদের সমীকরণের চ্যাপ্টারের সিস্টেম। এটা কি বুঝেছি? সবাই বুঝছি? সমীকরণ চ্যাপ্টারের সিস্টেম ওইটা। অনুপাতের একটা সিস্টেম ছিল। যার মানটা বের করব সেই অনুপাতটা থাকবে উপরে, অনুপাতের যোগফল থাকবে নিচে আর মোট পরিমাণটা গুণ হবে। কথা কি বুঝে গেছি? ক্লিয়ার হয়েছে? তো এই অঙ্কগুলা সবগুলোই খুবই সহজ। আমাকে জাস্ট এইভাবে করে ইকুয়েশন গঠন করতে হবে। আমি ১০০ টা অঙ্ক করে দিলেও কোনো লাভ নাই। আবার আপনি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলেই আপনার যদি কনফিডেন্স চলে আসে আর দরকার নেই। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? তো ঠিক আছে, আজকের ক্লাস আমার এই পর্যন্তই। সমীকরণ চ্যাপ্টারের বাকি পার্টটা যেহেতু আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিছি, পিডিএফও দিয়ে দিছি, সব করা আছে। সবগুলো করে ফেলবেন। আমি সিউর যে আপনারা সবগুলো পারবেন। তারপরও ২-১ টা যদি না পারেন, তাহলে অবশ্যই, অবশ্যই টুকে রাখবেন। ওই যে কালকে যেমন আমি যেগুলা পারেন নাই সেগুলো করে দিছি, এরকম আমি কিছু, কিছুগুলা সলভ ক্লাসে করে দিব। সলভ ক্লাস আমি কিন্তু নিব। সলভ ক্লাস হচ্ছে এই মাসের শেষের দিকে হবে। ভালো করে টুকে রাখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।